তাপদাহ নিয়ে কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। আজও কাল গরম কিছুটা কম থাকলেও শুক্রবার পারদ উঠতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আপাতত নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে যে কোনো সময় হানা দিতে পারে কালবৈশাখী। এপ্রিলের 11 তারিখ থেকেই সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র এই দাবদাহে নাভিশ্বাস উঠছে নগরবাসীর। কর্মমুখী মানুষকে সড়কে নেমে পড়তে হচ্ছে বিপাকে। গরম লাগছে, খুব তৃষ্ণা হচ্ছে, যাওয়া যাচ্ছে না, বেশি দূরে গাড়ি লেগে যাচ্ছে না। এবারের গরম অনেক বেশি, না গেছে বছরে এরকম গরম হয় নাই। তবে এই দুর্ভোগ শেষ হচ্ছে না শিগগিরই। বুধবারের হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও শুক্রবার থেকে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 42 ডিগ্রি। 19 তারিখের পর আবার এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করবে। কোথাও কোথাও তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি +- 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তাপমাত্রার অঙ্ক বাদ দিলেও বাতাসের বাড়তি জলীয় বাষ্পে গরম লাগছে বেশি। গরম অনুভূত হচ্ছে 44 থেকে 46 ডিগ্রি পর্যন্ত। আর এই অবস্থা থাকছে আরও কয়েকদিন। যাই রেকর্ড করি না কেন, আমাদের বায়ুর আর্দ্রতার সাথে বাতাসের তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। যেসব এলাকায় বায়ুর আর্দ্রতা বেশি এবং তাপমাত্রাও বেশি, সেখানে অনুভব তাপমাত্রা অনেক বেশি মনে হতে পারে। বৃষ্টি নিয়েও তেমন কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। আপাতত ভারী বৃষ্টির কোনো সুযোগ দেখছে না তারা, তবে দিচ্ছে যে কোনো সময় কালবৈশাখীর হানা দেয়ার আভাস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক, 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, সেখানকার পরিস্থিতি জানাবেন। এবং এই তীব্র গরমে অসুস্থ হয়ে মানুষ কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে আসলে রোগীর চাপ কতটা দেখছেন? চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা কালকের তাপমাত্রার সাথে যদি আমরা একটু হিসাব মেলানোর চেষ্টা করি, তাহলে কালকে বেলা 12টায় তাপমাত্রা ছিল 38.0 ডিগ্রি সেলসিয়াস, আর আজকে 12টায় 38.5 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে তাপমাত্রা কিন্তু গতকালকের চেয়ে আজকে একটু বেশি। গতকাল ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, যেটা ছিল বিকাল 3টায় এবং 6টায় রেকর্ড করা হয়েছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস। তো সেই হিসাব অনুযায়ী আজকে আমরা আশঙ্কা করছি যে আজকের তাপমাত্রা আসলে 40 ডিগ্রি অতিক্রম করে 41 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। তো আমরা যেটা আজকে দেখেছি যে সকাল থেকে কিন্তু একইভাবে তাপমাত্রা বিরাজ করছে। সকালে যে সূর্যের তাপ ছিল সেটা সারা দিনের ভেতরে কখনোই কম হয়নি, বরং একইভাবে তাপমাত্রা থেকেছে এবং এই তাপমাত্রার ভেতরেই মানুষকে অবর্ণনীয় কষ্ট পেতে হয়েছে। সব শ্রেণী পেশার মানুষকেই এই দীর্ঘ তাপে কষ্ট পেতে হচ্ছে। দিনমজুর শ্রেণীর মানুষ যারা দিন আনেন দিন খান, যারা সকালে বাইরে আসেন রিক্সা ভ্যান চালানোর জন্য, তাদেরকে কিন্তু এই রোদের ভেতর কষ্ট করে কাজ করে উপার্জন করতে হয়। যদিও তারা বলছেন যে তারা তীব্র রোদের কারণে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না এবং কাঙ্ক্ষিত যে উপার্জন সেটা তারা করতে ব্যর্থ হচ্ছে। তো এটা যেমন দিনমজুর শ্রেণীর মানুষদের ভেতরে রয়েছে, একইভাবে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ঢাকাসহ কয়েকটি বিভাগে বইছে তাপপ্রবাহ। এতে অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এই গরমে তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জ্বর ঠান্ডার তীব্রতা বেশি হলে দ্রুত হাসপাতালে নিতে বলেছেন। 2.5 বছরের শিশু আব্দুল্লাহ আল ইউসুফ জ্বর ঠান্ডা নিয়ে ভর্তি হয়েছে রাজধানীর শিশু হাসপাতালে। কয়েকদিনের ভ্যাপসা গরমে অসুস্থ সে। 2 দিন থেকে আপনার হঠাৎ করে ঠান্ডা থেকে জ্বর হঠাৎ সঙ্গে সঙ্গে 102 ডিগ্রি জ্বর। এপ্রিলের মাঝামাঝিতে শিশু হাসপাতালে একটি বেডও ফাঁকা নেই। জ্বর, সর্দি, নিউমোনিয়া আক্রান্ত রোগীর ব্যাপক চাপ। ঠান্ডা, কাশি, জ্বর, এখানে 11 দিন ভর্তি হয়েছি। ঠান্ডা লাগছে, হঠাৎ করে এখানে চলে আসছে ডাক্তার দেখাতে আর কি। এখানে এসে ভর্তি হয়েছি আমরা। অতিরিক্ত গরমে নিউমোনিয়া তো বাচ্চারা এমনিতেই করতেছে, তাও আরও বেশি গরমের মধ্যে বাচ্চারা কষ্ট পাচ্ছে। সারা দেশের হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। চিকিৎসকেরা বলছেন তীব্র গরমে পানির চাহিদা বেড়েছে, কিন্তু দূষিত পানি ও খাবার গ্রহণের কারণে বেড়েছে ডায়রিয়া, জ্বর, ঠান্ডা। হঠাৎ করে তীব্র গরমের কারণে
কিন্তু বিভিন্ন রোগী যেমন ডায়রিয়া, সর্দি কাশি, নিউমোনিয়া এগুলো রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। ছায়ায় ঠান্ডার মধ্যে থাকা, ঘন ঘন পানি পান করা, অতি গুরুপাক খাদ্য, যেমন আমরা এই বিভিন্ন আমাদের যে ঈদ এবং পয়লা বৈশাখগুলো গুরুপাক খাওয়া অ্যাভয়েড করে চলা। যে আমাদের এখন পুরো হসপিটালের বেড ফিল আপ, আমরা পেশেন্ট ভর্তি পর্যন্ত দিতে পারতেছি না, যে এত পেশেন্টের প্রেশার চাপ বেড়ে গেছে পেশেন্টের। আর বেশিরভাগ পেশেন্টই হচ্ছে এই যে ঠান্ডা, কাশি, জ্বর, বমি। গরমে অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ইস্কাটন থেকে যোগ দিচ্ছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই তীব্র গরমে অনেকেই জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া আর কি ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত গরমের কারণে? ধন্যবাদ। এখন যেহেতু গরমের সিজন, জানেন যে এই প্রতি বছর এই সময়টা কিন্তু মার্চ শেষের দিকে, এপ্রিলের শুরুতে কিন্তু গরমটা খুব বেশি পড়ে এবং আস্তে আস্তে কিন্তু গরমের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং যদি বলি এক সপ্তাহের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তাপমাত্রা এবং হাসপাতালের রোগীর সংখ্যা অনেক বেশি, কারণ গরম অনেক অসুস্থ হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়াটা নিয়ে আসছে, কারণ পানিটা আসলে বিশুদ্ধ খাওয়া পানিটা খাচ্ছে না, যার কারণে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যাটা বাড়ছে এবং নিউমোনিয়ার সংখ্যাটা বেশি ঝুঁকিতে থাকে কিন্তু শিশুরা, বয়স্করা, আর যারা হলো বাইরে কাজ করছে শ্রমজীবী মানুষ, যারা শ্রমিকরা যারা আছেন, তাদের মধ্যে কিন্তু সমস্যাটা বেশি দেখা যায়। খাবার পানি যদি বিশুদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়াটা খুব বেশি হয়। এই গরমে কিন্তু ডায়রিয়ার সংখ্যাটা অনেক বেশি থাকে। অনেক সময় যারা বাইরে কাজ করে ঘেমে যায়, বা বাচ্চারা বাসায় যাওয়া করছে, খেলাধুলা করছে, ঘেমে যাচ্ছে, ঘামটা বসে যেয়ে কিন্তু নিউমোনিয়াটা ডেভেলপ করছে। এবং এই টাইপের ঠান্ডা, সর্দি, কাশি নিয়ে কিন্তু অনেক পেশেন্ট কিন্তু এখন আউটডোরে ইনডোরে ভর্তি হচ্ছে, আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। সেই ক্ষেত্রে সবাইকে বলবো, আসলে এই গরমে যখন তীব্রতা বাড়ছে অবশ্যই সবাই খেয়াল রাখতে হবে যে বাইরে যখন বের হবে ছাতা নিয়ে বের হবে, এবং খুব বেশি প্রয়োজন না হলে বাইরে কিন্তু বের না হয় ভালো। কারণ 12টা থেকে 3টা কিন্তু অনেক বেশি গরম পড়ে, এই সময়টা বাসা থাকাই ভালো। এবং অবশ্যই যখন বাসায় থাকবে প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাওয়া পানিটা খেতে হবে। মিনিমাম হলো 2 থেকে 3 লিটার পানিটা অবশ্যই দরকার, কারণ বাইরে বের হলে কিন্তু প্রচুর ঘাম হয়। ঘাম থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস মানে পদার্থগুলো বের হয়ে যায়, সোডিয়াম, পটাশিয়াম। তখন কিন্তু আমাদের ওটস পানি খাবার দরকার পড়ে, ডাবের পানি, এগুলো কিন্তু খেতে হবে। প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাওয়া পানি খেতে হবে এবং পুষ্টিসম্মত খাবার, অবশ্যই ঝাল মশলাযুক্ত খাবারটা অ্যাভয়েড করতে হবে। সাথে বাইরে যখন বের হবে খোলা খাবারটা একদম না খাওয়া ভালো, তাতে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যখন বের হবে বাইরে জামা পরা এবং একটু খেয়াল রাখা নিতে, তখন যারা বাইরে কাজ করছে হঠাৎ করে কিন্তু এই গরমে হিট স্ট্রোকটা বেশি দেখা দেয়। সেক্ষেত্রে মাথা ঝিমঝিম করা যদি হয়, বা বমি ভাব পায়, অথবা অনেক সময় খিচুড়ি দেখা দিতে পারে, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ একদিনই অবহেলা করা যাওয়া হিট স্ট্রোকে থেকে পরিহার উঠাতে গেলে আপনাকে অবশ্যই তার মানে যথেষ্ট সচেতনতার দরকার আছে এক্ষেত্রে। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। উত্তরাঞ্চলে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। বিভিন্ন ধরনের প্রতিষেধক ব্যবহার করেও ফল পাওয়া যাচ্ছে না। বাগানীরা বলছেন এই অবস্থায় এবার আমের আকারও ছোট হওয়ার পাশাপাশি উৎপাদন লক্ষ্য পূরণ হবে না। তবে ফল গবেষকরা বলছেন এমন আবহাওয়ায় গাছের বাড়তি পরিচর্যার কোনো বিকল্প নেই। গত বছর মে মাসে রাজশাহীর বাগান থেকে পাকা আম নামলেও এবার দেরিতে মুকুল আসায় আমও নামবে দেরিতে। তবে বিপত্তি শুরু হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে। গত কয়েকদিনে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। বিভিন্ন ঔষধ ও পানি স্প্রে করেও টেকানো যাচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। এমন একটা খরা আসছে যে যেই কয়টা গুটি ছিল তাও আস্তে 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 সব ঝরে যাচ্ছে। মুকুল এমনিতেই কম, এর জন্য যতভাবে মনে করেন কীটনাশক ব্যবহার করা বা সেচ দেওয়া, এইভাবে টিকানোর চেষ্টা করছি। আবহাওয়ার এই বৈরী আচরণে আমের আকার ছোট হওয়ার পাশাপাশি হবে না কাঙ্ক্ষিত উৎপাদন। এতে মৌসুমের শুরু থেকেই দাম চড়া থাকার শঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। যার কারণে মনে হচ্ছে যে আমের ফলনও কম হবে, আবার আপনার আমের সাইজও ছোট হবে। এবার আমের অফিয়ার হওয়ায় স্বাভাবিকভাবেই ফলনও কম হবে, আর তীব্র তাপদাহে ফলন ব্যাহত হবে বলছেন ফল গবেষকরা। আমটা সম্পূর্ণ আবহাওয়ার উপরে নির্ভরশীল। যেহেতু দীর্ঘ সময়, বিশেষ করে জানুয়ারি থেকেই জুলাই আগস্ট মাস পর্যন্ত আম গাছে থাকে, এই সময় যে কোনো সময়ে আমের কিন্তু ফলন আবহাওয়া দ্বারা প্রভাবিত হতে পারে। আর যে পরিমাণ আপনার ফলনের আশা করেছিলাম, আমার মনে হয় আশানুরূপ ফলন এই বছর হবে না।
রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমি থেকে আমের উৎপাদন ধরা হয়েছে 2,60,164 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় জানান। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। ঐতিহাসিক মুজিবনগর দিবসের চেতনা ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। পরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভোর থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে উত্তোলন হয় জাতীয় পতাকা। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তারা। ঐতিহাসিক আম্রকাননে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে জনসভায় মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সনদ বাতিল করা হবে বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী। সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিযুদ্ধ হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। শুধু বাতিল হবে না, তাদের শাস্তি হবে। স্বাধীনতা বিশ্বাস করে না, এরা সবসময় এই সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে যাতে এই উন্নয়ন অগ্রগতি ব্যাহত করার জন্য। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান মুজিবনগরের উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। এখান থেকে অন্যান্য কানেক্টেড রাস্তাগুলো কিন্তু আমরা ডিপিপি করে সেগুলো নির্মাণ কাজ আমাদের চলমান আছে। আর এই আমাদের রাস্তাটি আমাদের অংশটুকু হয়েছে, অধিকার অংশটুকু হচ্ছে। তো আমরা আশা করি যে আমরা দ্বিপাক্ষিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই টেনিওরের ভিতরেই আমরা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ অবস্থায় নিয়ে যেতে পারব। দিবসটি উদযাপনে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল আসতে পারে আজ। এ নিয়ে বেলা ৩টায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এবার ভোট হচ্ছে 4 ধাপে। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট 8 মে, দ্বিতীয় ধাপে 161 উপজেলায় 21 মে, আর তৃতীয় ধাপের দিনক্ষণ জানা যাবে আজ। প্রথমবারের মতো এবার ডিজিটাল মাধ্যমে প্রচারের সুযোগ। বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল। তুলে নেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকা ভোটারের সমর্থন সূচক সইয়ের বিধান। এছাড়া রঙিন পোস্টার ছাপাতে পারবেন প্রার্থীরা। বাড়ানো হয়েছে প্রচারের সময়ও। তবে চেয়ারম্যান পদে জামানত 10,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ ও ভাইস চেয়ারম্যান পদে 5,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 75,000 টাকা।
বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। তার দাবি, নৌকার ওপর মানুষের আস্থা উঠে যাওয়ায় আওয়ামী লীগ দলীয় প্রতীক বাদ দিয়েছে। তিনি অভিযোগ করেন, ভয়ভীতির পরিবেশ তৈরি করে ক্ষমতায় টিকে আছে সরকার। স্বাধীনতার 52 বছর পরেও গণতন্ত্র, ভোটাধিকার না থাকা জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ অসহায়। এ সময় গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান নেতারা। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না। মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। একতরফা পরিবর্তন এনে সংসদে গণমাধ্যম কর্মী বিল তোলা হয়েছে, এমন অভিযোগ করছেন এ সংক্রান্ত সংসদীয় কমিটির সাবেক সভাপতি হাসানুল হক ইনু। তাঁর দাবি, মন্ত্রিসভায় অনুমোদিত খসড়ার সঙ্গে সংসদে তোলা বিলটির মিল নেই। এই অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানাচ্ছেন, বিল নতুন করে যাচাই বাছাই করবে তার মন্ত্রণালয়। একাদশ সংসদে তামাদি হয়ে আছে গণমাধ্যম কর্মী বিল 2022। গত সংসদে সেটি যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে 5 দফা সময় নেয় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এতে কেটে যায় একাদশ সংসদের মেয়াদ। অগ্রবর্তীতা অনুযায়ী ঘোষণা গণমাধ্যম কর্মীদের বেতন পরিশোধ, ছুটি নির্ধারণ ও দাবি নিষ্পত্তিতে প্রয়োজনে আদালত গঠনের বিধান রেখে বিলটি 2022-এর মার্চে সংসদে উত্থাপন করেন তখনকার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে আনিত একটি বিল। এর আগে 2018 সালে বিলটি মন্ত্রিসভায় অনুমোদনের সময় তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। পরে তার জায়গায় আসেন হাসান মাহমুদ। আর হাসানুল হক ইনু হন এই সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। তার অভিযোগ, কারো সঙ্গে আলোচনা না করেই অনুমোদিত খসড়া বিলে রদবদল করা হয়েছে। আমি জানি না, আমার সঙ্গে আলাপ না করেই করেছে তারা। এটা অনানুষ্ঠানিকভাবে আলাপ হয়নি আমার সঙ্গে। আমি একেবারে সংসদে দেখে অবাক হয়ে গিয়েছি আর কি। এবং তারপরে যখন গণমাধ্যমের কর্মীরা আমাকে এটা নিয়ে বৈঠক দিয়েছে, মতামত দিয়েছে, তখন তো আমি খুঁটিয়ে পড়েছি। খুঁটিয়ে পড়ার পরে দেখলাম যে 17 সালের আইন, খসড়া আইনে যেটা ঐক্যমত্য ছিল, সেখান থেকে অনেক পরিবর্তন। গণমাধ্যম কর্মী বিল সংসদে তোলার পরই এ নিয়ে আপত্তি তোলে সাংবাদিক সহ মালিক পক্ষের কয়েকটি সংগঠন। সাবেক সংসদীয় কমিটির সভাপতির দাবি, বিলটির উপর প্রতিবেদন দিলে এ নিয়ে বিপাকে পড়ত সরকার। শঙ্কা ছিল সমালোচিত হওয়ার। তথ্য মন্ত্রণালয়ের একতরফা পরিবর্তনটা সাংবাদিক নেতৃবৃন্দ মানেননি। 17 সালে যেটা ঐক্যমত্য হয়েছিল, সেই ঐক্যমত্যের উপরে যদি আমি বিলটা দেখি, তাহলে মন্ত্রণালয় যেটা পাঠিয়েছে সেটা বাতিলই হয়ে যায়। তাই এটা বিব্রতকর সরকারের জন্য যে সংসদীয় কমিটির মন্ত্রণালয়ের বিল বাতিল করে দিচ্ছে। এ অবস্থায় নতুন তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, গণমাধ্যম কর্মী বিল নিয়ে সরকারের নতুন চিন্তা ভাবনার কথা। অলরেডি বলে দিয়েছি যে এই গণমাধ্যম কর্মী আইনটি এটা ফেরত আনার জন্য, কারণ এটি আমি আবার দেখতে চাই। আরও কিছু ইনপুট নিচ্ছি, যারা স্টেক হোল্ডার আছেন, গণমাধ্যমের কর্মী যারা আছেন, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছি, নিয়ে এটাকে আরেকটু ফাইন টিউন করব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে, স্থায়ী কমিটিতে নিয়ে সংসদে এটা পাশ করানোর একটা উদ্যোগ আমরা নিব। সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের প্রত্যাশা, প্রস্তাবিত বিলে থাকা বিতর্কিত ধারা বাতিলে আরও দায়িত্বশীল হবে সরকার। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে 2024 সালে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.7%। IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণে উঠে এসেছে এই তথ্য। প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুসারে চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে 9.3%। আগামী বছর তা কমে 6.1% নামতে পারে। তবে 2029 সাল নাগাদ মূল্যস্ফীতি কমে 5.5% নেমে আসতে পারে। দেশে বর্তমানে 9.5%-এর ওপর মূল্যস্ফীতি রয়েছে। গত বছরের মার্চ মাস থেকে 9%-এর নিচে নামেনি মূল্যস্ফীতি।
মিল মালিকেরা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলেও এখনও প্রভাব পড়েনি বাজারে। নতুন দামের তেল শিগগিরই বাজারে আসবে বলছেন বিক্রেতারা। এদিকে ঈদের পর বাজারে আলুর দাম বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর কিছুটা কমেছে গরুর মাংসের দাম। মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর ঘোষণা দেয় মিল মালিকরা। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ধরা হয় 173 টাকা। তবে রাজধানীর বাজারে এখনও আগের দামে বিক্রি হচ্ছে তেল। বিক্রেতারা জানান, ঈদের পর এখনও কোম্পানির গাড়ি আসেনি, তাই আগের দামে কেনা তেলেই বিক্রি হচ্ছে 160 থেকে 162 টাকা লিটারে। তবে আগামীকালের মধ্যেই নতুন দামের তেল সরবরাহ হতে পারে। নতুন তেল এখনো আসে নাই, কারণ হচ্ছে আপনার মিল ফ্যাক্টরি এখনো ভালো করে খোলে নাই, আর গাড়ি আসে নাই, তো এই জন্য আমরা ওই তেলটা পাইনি এখনো। তাদের ঈদের আগে তেলটা কিনা, তারা আজকে বলছে শহরে মাল ঢুকছে, কালকে অফিস ফ্যাক্টরি কালকে চালু হয়ে গেছে। আমরা তো আর তাদের জোর গলা কথা বলতে পারি না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। ভোক্তারা বলছেন, নিত্যপণ্যের চড়া বাজারে সয়াবিন তেলের দাম আবারও বাড়লে সংসারের ব্যয় বাড়বে। পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহ্বান তাদের। খাইতে তো হয়, পেটটা যেহেতু আছে, এখন কষ্ট করে হলেও বেশির জায়গাতে হয়তো কম খাইতে হয়, এভাবে আর কি চলছে। আর কি করার আছে, কিছু করার নাই। এদিকে ঈদের পর বাজারে বেড়েছে আলুর দাম। আগে প্রতি কেজি 40 টাকায় মিললেও ঈদের পরে বিক্রি হচ্ছে 50 টাকায়। তবে বাজারে সরবরাহের কোনো ঘাটতি দেখা যায়নি। আমাদের মতন মানুষ এখন কি করতে পারি, এটা তো আমার মাথায় ঢুকে না আর কি। আমরা তো বলতে পারি না, করতে পারি না। ঈদ ও নববর্ষের উৎসব শেষ হওয়ায় চাহিদা কমেছে মাংসের বাজারে। কেজিতে 50 টাকা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত সরবরাহের পাশাপাশি ঈদের ছুটির কারণে বগুড়ার হাটবাজারে কমে গেছে গ্রীষ্মকালীন সবজির দাম। ক্রেতা না থাকায় টমেটো এবং ঢেঁড়স সহ অনেক সবজি ফেলে দিতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। এ অবস্থায় সবজি সংরক্ষণের সুযোগ বাড়ানোর দাবি তাদের। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত বগুড়ায় ঢেঁড়স, বেগুন ও বরবটি সহ বিভিন্ন মৌসুমী সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 1,39,000 টন। 6,900 হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও সবজি চাষ হয়েছে এর চেয়েও বেশি। এ অবস্থায় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মহাস্থান হাটে প্রতিদিনই আসছে চাহিদার অতিরিক্ত সবজি। ঈদের ছুটির পাশাপাশি অতিরিক্ত সরবরাহের কারণে অস্বাভাবিকভাবে কমে গেছে সবজির দাম। বাধ্য হয়ে টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ও মূলা সহ অন্যান্য সবজি ফেলে দিচ্ছেন অনেক চাষি। টমেটো বেচনো 5 কেজি, একটু ভালো যেটা এটা বেচনো 6 টাকা 60 টাকা কেজি। অনেক টমেটো হালাই দিলাম, আর টমেটো নেওয়ার মতন লুকই নাই। 10 কেজির দাম বলিচ্ছে 20 টাকা, তাই বলছি না হবে না, 30 টাকা লাগবে। 2.5 টাকা কেজি প্যাকেরি, খুচরা বেচা হচ্ছে 10 টাকা কেজি, লেবার তাও লোক নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখনো জমিতেই রয়ে গেছে কমপক্ষে 85 ভাগ গ্রীষ্মকালীন সবজি। শহর এলাকা থেকে লোকজন গ্রামে চলে গেছে, যার কারণে শহর এলাকার যারা পাইকারি ক্রেতা তারা কিন্তু আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে এই শাকসবজি সংগ্রহ করতে এখন ওই রকম উৎসাহ বা আগ্রহ দেখাচ্ছে না। আমরা আশা করি যখন লোকজন আবার শহর এলাকায় ফেরা শুরু করবে, তারপরে আবার এইবার আমাদের স্বাভাবিক হবে। সংরক্ষণের সুযোগ না বাড়লে ভরা মৌসুমে আবারও সবজির দাম কমে যাওয়ার শঙ্কায় কৃষক। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন দ্রুত পাশ করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 15 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর এই রায় প্রকাশিত হয়। রায়ে ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি দ্বীপ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও পরামর্শ দেওয়া হয়েছে। নওগাঁর মিজানুর রহমানকে পুকুর খনন বন্ধ করতে ভূমি অফিসের নোটিশ অবৈধ ঘোষণা করে দেয়া এই রায়ে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ 42 মোতাবেক সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর এবং যে কোনোভাবে এর বিলি ব্যবস্থা তথা শ্রেণী পরিবর্তন প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ রিপোর্ট। সংবাদে আরো যা থাকছে, বান্দরবানের নাক্ষণছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের 46 সীমান্তরক্ষীর অনুপ্রবেশ, সবাই বিজিবি হেফাজতে। নীলফামারীর ডিমলায় ভুয়া নাম ঠিকানায় প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের অস্বীকার।
মাদক মামলায় টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। পরিবারটির আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুপুরে রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। মাদকের ৩৫টি মামলা সিআইডি তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ১০ জন মাদকের গডফাদারকে গ্রেফতার করেছে সিআইডি। এদের অবৈধ সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকা। মূলত দেশের ভেতরে থাকা কয়েকজন গডফাদারের কারণেই মাদকের বিস্তার ঘটেছে বলে জানান সিআইডি প্রধান। বাংলাদেশে গড়ে প্রতি বছর প্রায় ৮০,০০০ মাদক মামলা হয় উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। রাজধানীর তেজগাঁয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ২ ঘন্টা পর সরিয়ে নেওয়া হয়েছে। এরপরেই স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সকাল 10:30টার দিকে বগিটি সরিয়ে নেওয়া হয়। এর আগে সকাল 8টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। উদ্ধার কার্যে অংশ নেন রেলের কর্মীরা। ট্রেনে থাকা কর্মীরা জানান, বিমানবন্দর স্টেশন অতিক্রম করার পর চাকার সাথে পাথরের ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছিল। পরে ট্রেনটি তেজগাঁওয়ের মাছের আড়তে এসে থেমে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে দুর্ঘটনার পর একটি লাইন বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। উঠতেছে, বাইরের লোকজনের সিগন্যাল দিতেছে, পরে আমরা ওই যে গার্ড সাহেবকে ইনফর্ম করি, গার্ড সাহেব তখন গাড়িটা থামাই দেয়। রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গ্যাস বহনকারী অপর এক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 12:30টার দিকে শহরের আহমদ আলী মৃধা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিলীপ শিকদারের বাড়িতে যশোর জেলার বাঘারপাড়ায়। পুলিশ জানায়, রাতে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর পাট বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী গ্যাস বহনকারী একটি ট্রাক ওই দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় গ্যাস বহনকারী ট্রাক চালকের সহকারী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে দুটি ট্রাকেরই চালক পলাতক রয়েছেন। নরসিংদীর রায়পুরায় 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকালে নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে রাজীব আহমেদ ও আনোয়ার গ্রুপের বিরোধ ছিল। এরই জেরে ভোরে নীলক্ষা ইউনিয়নের বিভিন্ন জায়গায় হামলা চালায় রাজীব গ্রুপ। এ সময় বীরগাঁও এলাকায় আনোয়ার গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পথে মারা যান রাজমিস্ত্রি সাগর মিয়া। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা এম সজীব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার। প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত সজীব চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য। তিনি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্রলীগ কমিটির সভাপতি প্রার্থী ছিলেন। গত শনিবার রাত 2:30টার দিকে ছাত্রলীগ নেতা এম সজীব সহ 4 জনের ওপর হামলা এবং গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মামলার পর 3 জনকে গ্রেফতার করে পুলিশ। মিয়ানমারের সংঘাতের জেরে আবারও দেশটির 46 সীমান্তরক্ষী বাংলাদেশে পালিয়ে এসেছে। মঙ্গলবার রাতে বান্দরবানের নাক্কাংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা। এর আগে মঙ্গলবার সকালে দেশটির 9 সীমান্তরক্ষী ও 3 সেনা সদস্য পালিয়ে আসে বাংলাদেশে। মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে মার্চ ও এপ্রিলে মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 260 বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। সবাই নাক্কাংছড়ি 12 বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন। বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে কেএনএফের 9 জন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে উপজেলার দোপানিছড়া পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর। এতে বলা হয়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে বান্দরবান রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের 9 সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 9টি এলজি, 19টি এলজি কার্টিজ,
2টি মোবাইল ফোন ও 2টি আইডি কার্ড উদ্ধার করা হয়। এর আগে বিভিন্ন অভিযান চালিয়ে কেএনএফের 63 সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। রোমায় হামলা ও ব্যাংক ডাকাতির পর এই নিয়ে সংগঠনটির মোট 72 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নীলফামারীর ডিমলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে মাতৃত্বকালীন ভাতাসহ কয়েকটি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে 2 শতাধিক নারীর নামে মাতৃত্বকালীন ভাতার কার্ড অনুমোদন দেন ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার। এর মধ্যে প্রায় 30টি কার্ড করা হয়েছে অবিবাহিত, সদ্য বিবাহিত ও ভুয়া নাম ঠিকানায়। যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কার্ডের কথা জানেন না, আর টাকা উত্তোলনে যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বন্ধ। অভিযোগ আছে ইউপি চেয়ারম্যানের যোগসাজশে 30 জন সুবিধাভোগীর নামে 3 লাখের বেশি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। মেয়ের যদি মাতৃভাতা হয়তো অবশ্যই আমি জানতাম, কিন্তু মাতৃভাতা সম্পর্কে আমি কিছু জানি না। আমার নামে হচ্ছে মাতৃভাতার কার্ড করা হয়েছে। আমি তো আসলে অবিবাহিত, এটা আমার সাথে এটা কেমনে কি কিভাবে এটা হইল। এছাড়া 40 দিনের কর্মসৃজন প্রকল্প, টিআর কাবিখা প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। মেম্বার এবং চেয়ারম্যান দুইজনেই হঠাৎ করিয়া কামটা যেন নামটা কাটি দেয়। সার্বজনীন দুর্গা মন্দিরের সেক্রেটারি, আমাদেরকে এই কাজের 2 লাখ টাকা আমরা পাইনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান জানান তাকে হেয় করতে একটি পক্ষ মিথ্যা অভিযোগ করছে। আমার জানা মতো এই ধরনের কোনো অপকর্ম করা হয়নি। এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। এটাকে আমাকে হেয় করার জন্য আসলে আমার প্রতিপক্ষ এই কাজগুলো করছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মাতৃত্বকালীন ভাতার কারা প্রাপ্য হবেন এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে। যদি নীতিমালার বাইরে কাউকে দেয়া হয়ে থাকে তাহলে সেটা বাতিল করার ব্যবস্থা করা হবে, এবং যদি এই কাজ করার জন্য কেউ বেআইনি কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়মের অভিযোগ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রহিম, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, আর আমরা 11 জন নিহতের খবর পেয়েছি, মৃতের সংখ্যা আরো বেড়েছে কিনা, আর যারা আহত হয়েছে তাদের কি পরিস্থিতি? দেখুন, ঝালকাঠি পুলিশ সুপার আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন যে 11 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস পুলিশ এবং স্থানীয়রা। আমি একটু জানিয়ে রাখি যে অল্প কিছু সময় আগে ঝালকাঠির গাবখান সেতুর যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় অপেক্ষমান কয়েকটি প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ছিল। সেই সিএনজি অটোরিকশা এবং প্রাইভেট কার ছিল। সেই সিএনজি অটোরিকশা এবং প্রাইভেট কারের উপরে সিমেন্ট একটি ট্রাক চাপা দিয়ে দেয়। তাতে চাপা দেওয়ার পরে ঘটনাস্থলে বেশ কয়েকজন মারা যায়। আমরা শুরুতে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছিলাম যে 11 জন মারা গিয়েছে। তারা বলছে যে মৃত্যু সংখ্যা আরো বাড়বে এবং হতাহতের সংখ্যা এখনো রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আমরা এখন এই গাবখান টোল প্লাজায় রয়েছি। এই টোল প্লাজায় আপনারা জানেন যে টোল পরিশোধের জন্য অধিকাংশ গাড়ি এখানে অপেক্ষমান থাকে। টোল পরিশোধের পরে সেই গাড়িগুলো আস্তে আস্তে চলে যায়। তো সেই টোল যখন পরিশোধের জন্য এখানে অপেক্ষমান কিছু গাড়ি ছিল, তার মধ্যে প্রাইভেট কার ছিল, অটোরিকশা ছিল এবং সিএনজি ছিল। সেই অটোরিকশা এবং সিএনজির উপরে সজোরে একটি সিমেন্ট বোঝাই ট্রাক কিন্তু চাপা দেয় এবং চাপা দেওয়ার পরে ঘটনাস্থলে এই হতাহতের ঘটনা ঘটে। এখানে এখন বাংলাদেশ পুলিশের একটি যে প্রাইভেট কার চাপা রয়েছে, সেই প্রাইভেট কারটি নিচে আরো মানুষ আহত বা নিহত রয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অটো, এই ইজি বাইকগুলো আসলে চাপা দিয়েছে। এখানে চাপা একটি পাশের একটি খাদে পড়ে যায়। তো সেখানে বেশ কিছু গাড়িকে কিন্তু আসলে চাপা দেয়। এই বিষয়টি কিন্তু এখনো উদ্ধার অভিযান চলছে। এখানে সর্বশেষ আসলে উদ্ধার শেষ হওয়ার পরে বোঝা যাবে যে মৃতের সংখ্যা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে অপেক্ষমান টোল পরিশোধের জন্য অপেক্ষমান থাকা বেশ কিছু গাড়িকে চাপা দেয় এবং সেই চাপা দেওয়ার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত 11 জন মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে এই ট্রাকটি খাদে পড়ে গিয়েছিল সেই পুলিশের রেকার দিয়ে সেই ট্রাকটি টেনে উপরে তোলা হয়েছে এবং টেনে তোলার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইখানে যে জায়গাটা চাপা দেওয়া হয়েছিল এবং চাপা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে যে গাড়িগুলো নিয়ে রাস্তার খাদে পড়া ছিল সেইখান থেকে তাদেরকে এখন উদ্ধার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে এই সেই প্রাইভেট কারের মধ্যে যারা ছিল এখন পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করেনি। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।